বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা ঐতিহাসিক ম্যারাথন ক্লাস। ঐতিহাসিক কথাটা এই কারণেই বললাম যে শেষ মুহূর্তে আপনারা সাধারণত সাম্প্রতিক বিষয়গুলি পড়েন এবং শেষ মুহূর্তে সাম্প্রতিক এত পরিমাণ জমা হয় যে আসলে কোনটা রাইখা কোনটা পড়বো বুঝতে পারি না আমরা। তো সেই জিনিসটাকে সহজ করার জন্য আমরা আজকে আপনাদের সাম্প্রতিক বিষয়ে ক্লাস নেব ইনশাল্লাহ। তো আপনারা জানেন পরীক্ষা কিন্তু হচ্ছেই, 2 তারিখেই হবে ইনশাল্লাহ। তো আপনাদের তো পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, তাই না? তো সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি, আমি গোলাম সারোয়ার স্যার। আজকে যারা এখন এই পর্যন্ত যারা জয়েন করেছেন 788 জন, সবাই একটু শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে শেয়ার ডান করে দেন, বন্ধুদের মেনশন করেন এবং ঐতিহাসিক ক্লাসটা সবাইকে একটু করার সুযোগ দেন। বুঝে গেছে? সবাই একটু শেয়ার ডান করেন, শেয়ার ডান লিখে কমেন্ট করেন, শেয়ার করেছেন কিনা একটু আমাকে জানায় দেন। বুঝে গেছে? একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। এর আগের ক্লাসটাও যেরকম নিয়েছিলাম সেরকমই হবে ইনশাআল্লাহ। বুঝে গেছে? ওকে, শেয়ার করেছি, থ্যাংক ইউ। ওকে, একটু দ্রুত শেয়ার করেন, আমি খুব দ্রুতই ক্লাসে চলে যাব। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা 50টা সাম্প্রতিক পড়েছিলাম আমাদের বই থেকে, তাই না? আমরা এবার আরো কিছু সাধারণ জ্ঞান আমরা পড়ব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব 51 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে। দেখেন এখানে আজকে ব্যাখ্যা করার সময় একটু কম, আমরা একটু দেখি 51 নম্বর প্রশ্ন। এখানে যেটা দেওয়া আছে সেটা হলো, দেখেন একটু সবাই, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম কি? উপাচার্য বানানটা এরকম হবে, একটু টাইপিং মিস্টেক করেছে। উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম হচ্ছে ডক্টর নিয়াজ আহমেদ। যারা পারবেন তারা কমেন্ট করবেন, ডক্টর নিয়াজ আহমেদ। এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য। কততম? 30তম উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়াজ আহমেদ, বর্তমান উপাচার্যের নাম হচ্ছে নিয়াজ আহমেদ, তিনি হচ্ছে 30তম উপাচার্য। কততম? 30তম উপাচার্য। বুঝে গেছে? ওকে, 30তম উপাচার্য। কততম উপাচার্য? 30তম উপাচার্য। ক্লিয়ার? ডক্টর নিয়াজ আহমেদ 30তম উপাচার্য। 1K হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 1K ফলো কি পার্টিসিপেন্ট হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আব্দুর রহমান, থ্যাংক ইউ। টাঙ্গাইলের ধনবাড়ি। নিয়াজ আহমেদ, নিয়াজ আহমেদ তিনি 30তম উপাচার্য। নিয়াজ আহমেদ কততম উপাচার্য? 30তম উপাচার্য। ক্লিয়ার? আমরা বেশি সময় নিতে পারবো না, আমি সর্বোচ্চ 5টা করে কমেন্ট পড়বো। মাসি আমাদের বোর্ডের মধ্যে লাগতেছে। ওকে, এরপরে আমরা দেখব যে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে।
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। এর আগেরটা নিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। 52 নাম্বার অ্যান্সার করেন একটু। সেটা হলো বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কি? অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক মোহাম্মদ আজম, তিনি বাংলা বিভাগের শিক্ষক, বর্তমান বাংলা বিভাগের অধ্যাপক। অধ্যাপক মোহাম্মদ আজম, অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা বিভাগের তিনি অধ্যাপক। এই অধ্যাপক মোহাম্মদ আজম তিনি 19তম মহাপরিচালক, বাংলা একাডেমির 19তম মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বাংলা বিভাগের শিক্ষক। কোন বিভাগের? বাংলা বিভাগের শিক্ষক। আর মনে হতে পারে বাংলা বিভাগের শিক্ষকের বাইরে কি কেউ মহাপরিচালক হতে পারে না বাংলা বিষয়ের বাইরে? এর আগে কিন্তু হয়েছে, আমরা দেখেছি। একজন ইঞ্জিনিয়ার, তিনি হয়েছে 1.1K নুরুল আহমেদ, নুরুল আলম নামে একজন ছিলেন। এই যে সদ্য সাবেক যিনি মহাপরিচালক, তিনি কিন্তু বাংলা বিভাগের ছিলেন না, তিনি বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন। বুঝা গেছে? ওকে, তাহলে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম 19তম, তিনি বাংলা বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। ওকে, ক্লিয়ার? অনেকে দিয়েছেন, অ্যান্সার দিয়েছেন। মারিয়াম আখি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো যারা আমাদের লাইভটি শেয়ার করেন নাই তারা একটু দ্রুত শেয়ার করে দেন। আর আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আমাদের যে শর্ট সাজেশন এখন আপনারা অনলাইনে অর্ডার করলে আর পাবেন না। কারণ হচ্ছে কি? কারণ হলো যে আমাদের স্টক শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি কিনতে চান তাহলে আপনাদের নিকটস্থ জেলা শহরের যে লাইব্রেরি আছে বা যেখানে চাকরির বই পাওয়া যায় ওইখান থেকে কিনতে পারবেন, ওইখানে এই বইটি পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, আমাদের কাছে এখন আর কোনো বই নেই। ওকে, এরপরে আমরা দেখব বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে। একজন হচ্ছে মহাপরিচালক, আরেকজন হচ্ছে সভাপতি। বর্তমান সভাপতির নাম হলো অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, তিনি হচ্ছে 23তম সভাপতি। কততম? 23। তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। তিনি ডাবির বাংলা অধ্যাপক, বাংলা বিভাগের অধ্যাপক। ডাবির বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। ডাবির বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। কথা ক্লিয়ার? ডাবির বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন কে? আবুল কাশেম ফজলুল হক। তিনি 23তম সভাপতি। কততম সভাপতি বলেন? 23তম সভাপতি। ক্লিয়ার? কততম সভাপতি? 23তম সভাপতি। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? 23তম সভাপতি। তিনি কিন্তু এই যে একটু আগে যিনি ছিলেন কে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, তার কিন্তু সরাসরি শিক্ষক ছিলেন। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, ওকে, তাহলে অনেকে অ্যান্সার করেছেন 23তমটা একটু লিখে রাখেন, কারণ বইতে তো 23তম নাই। ওকে ওকে, আমরা এবার পরের প্রশ্নটা একটু দেখি। 54 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 54 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে বলেন? যে জাতিসংঘের কোন সংস্থা, মানে জাতিসংঘের একটা সংস্থা বাংলাদেশ মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে। ওকে, এখানে প্রশ্ন আসলে দুইটা একসাথে হয়ে গেছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন করেছে, তারপরের প্রশ্ন বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার 2025 উভয় প্রত্যাখ্যান করেছে কি? দুই প্রশ্ন হবে। স্লাইড তৈরি করার সময় একটু হয়তো ভুল করছে, যাই হোক। তাহলে এই যে 54 নাম্বার প্রশ্ন আর এটা হলো 55 নাম্বার প্রশ্ন। তাহলে 54 নাম্বার প্রশ্নের উত্তর হবে উত্তর হবে কি? 54 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ইউএনএইচসিআর, যারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হিসেবে কাজ করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হিসেবে কাজ করে। জাতিসংঘের
সংস্থা হিসেবে কাজ করে। এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয় 1950 সালে। কত সালে? 1950 সালে। আর এই সংগঠনের সদর দপ্তর হচ্ছে জেনেভা। এই সংগঠনের সদর দপ্তর কোথায়? জেনেভা। এই সংগঠনের সদর দপ্তর কোথায়? জেনেভা। ক্লিয়ার? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাসের মানে অতিরিক্ত ক্লাসে আছি আর কি, মানে অনেক বেশি কষ্ট এবং পরিশ্রম করতে হচ্ছে। ক্লিয়ার? আর আপনাদের পরীক্ষাটা অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে, 1 মাস সময় পাইলেন, এটা নিয়ে কিন্তু আমাদেরও টেনশন হয়। বুঝা গেছে? এই টেনশনও আছে। বুঝা গেছে? তাহলে ইউএনএইচসিআর যেটা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা 1950 সালে গঠিত হয়, জেনেভাতে তার সদর দপ্তর। ক্লিয়ার? তাহলে আমাকে একটু কমেন্ট করেন, কমেন্টে জানান আমাকে ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? আমাকে একটু বলেন তো সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় একটু বলেন। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় একটু বলেন। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় একটু বলেন তো আমাকে। শর্ট সাজেশন থেকেই পড়ানো হচ্ছে। এই যে 55 নম্বর প্রশ্ন, এবার এটা একটু শুনে তারপরে আমি জেনেভা, জেনেভা রাইট। বণিক, বুশরা, সুব্রত, আখি, সালমা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 55 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি পুরস্কার 1972 এবং স্বাধীনতা পদক 2025 উভয় প্রত্যাখ্যান করেছেন একজন লোক, তার নাম বদরুদ্দিন উমর। তার নাম কি? বদরুদ্দিন উমর। বদরুদ্দিন উমর। তার বাবার নাম ছিল আবুল হাসিম। তার বাবার নাম ছিল আবুল হাসিম। তার বাবার নাম ছিল আবুল হাসিম। বদরুদ্দিন উমর তিনি এই বাংলা একাডেমি পদক এবং স্বাধীনতা পদক দুইটাই প্রত্যাখ্যান করেন। তার কিছু গুরুত্বপূর্ণ বই আছে এই বদরুদ্দিন উমরের, সেটা হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে তিনি কাজ করেছেন। ভাষা আন্দোলন রিলেটেড তার বই পূর্ব বাংলার ভাষা আন্দোলন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন, পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, 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 পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। এটা হচ্ছে তারই। আরেকটা বই আছে তার, সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা, তার আরেকটা বইয়ের নাম হলো সাম্প্রদায়িকতা। মনে রাখবেন, এই বদরুদ্দিন উমর থেকে প্রশ্ন আসতেও পারে, তার বই থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? আরেকটা হচ্ছে সংস্কৃতির সংকট। আরেকটা বইয়ের নাম সংস্কৃতির সংকট। সংস্কৃতির সংকট, সংস্কৃতির সংকট। কথা ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো একটু সুন্দর করে দেখবেন। সংস্কৃতির সংকট, তাহলে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, সাম্প্রদায়িকতা, সংস্কৃতির সংকট। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন আমার? ক্লিয়ার? দ্রুত ক্লিয়ার কিনা বলেন। রাবেয়া আক্তার, সিনথিয়া ইয়াসমিন, মিষ্টি খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ক্লিয়ার? তাহলে আমাকে বলেন যে সাম্প্রদায়িক, পেজ নাম্বার 11, পেজ নাম্বার 11। তাহলে সংস্কৃতির সংকট গ্রন্থটি কে লিখেছেন আমাকে একটু বলেন তো। সংস্কৃতির সংকট গ্রন্থটি কে লিখেছেন? সংস্কৃতির সংকট গ্রন্থটা কে লিখেছেন? ওকে, তাহলে 55 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয়?
যারা স্বৈরাচারের আমলে অর্থাৎ 5 আগস্টের আমলে দীর্ঘ 17 বছর মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করার জন্য দ্বিতীয় আন্তর্জাতিক আদালত গঠিত হয় 8 মে 2025। 8 মে 2025। এখানে একটু মনে রাখবেন যে এই যে শেখ হাসিনার রায় হয় কবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। শেখ হাসিনার রায় হয় 17 নভেম্বর 2025। 17 নভেম্বর 2025। 17 নভেম্বর 2025। এই সেই 17 নভেম্বর 1999 সালে কিন্তু ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এটাও একটু মনে রাখেন কখনো। তাহলে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় 8 মে 2025। আর এই দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু শেখ হাসিনার রায়টা হয় 17 নম্বর 2025। 17 নম্বর 2025। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? শিরিন, রুমি, রিপা, তারপরে সরকার, শামীম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা দেখব বাংলাদেশে জুলাই গণহত্যা বিচারে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় কবে? 56 নাম্বার। ওকে, উত্তরটা কি হবে একটু বলেন তো, কি হবে এটা? 14 অক্টোবর 2024। 14 অক্টোবর 2024 সালে এই যে বাংলাদেশে প্রথম যে গণহত্যা বিচার, মানে গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করা হয়। 14 অক্টোবর 2024 সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। কথা ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, অদি চৌধুরী, আবু সাইদ, সুমি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা 57 নম্বর প্রশ্নে চলে যাই। বৈষম্য বিরোধী আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের নির্মাণের স্থপতিকে এই যে আগ্রাসন বিরোধী 8টি স্তম্ভ, এটার স্থপতি হচ্ছে নাজমুল হক নাইম। এটা স্থপতি কে? নাজমুল হক নাইম। কে স্থপতি বলেন তো? নাজমুল হক নাইম। আর এই নাজমুল হক নাইম যে স্থপতি, আর এটার অবস্থানটা কোথায়? পলাশমোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের সংযোগস্থল পলাশমোড় বা পলাশ চত্বর। পলাশমোড়ে আগ্রাসন বিরোধী 8টি স্তম্ভ নির্মিত হয়। স্থপতি হচ্ছে নাজমুল হক নাইম। স্থপতিকে নাজমুল হক নাইম। পলাশমোড়, এই পলাশমোড়টা এমন একটা মোড় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের কি আছে? সংযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের সংযোগ আছে। কথা ক্লিয়ার? তারিখ আর সাল মনে রাখা কঠিন, অনেক কিছু মনে রাখা কঠিন, কিন্তু তারপরেও তো মনে রাখতে হবে, তাই না? মনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন তো? ওকে, হ্যাঁ, নেক্সট আমরা চলে যাই জুলাই সনদ
2025 প্রণয়ন করেছে, জুলাই সনদ 2025 প্রণয়ন করেছে কে, কোন সংস্থাটা করছে বা কারা করেছে, সেটা কি জাতি, এটা বলেন দেখি আপনারা, এটার অ্যান্সার কি হবে একটু বলেন তো দেখি। 58 নাম্বার অ্যান্সার কি হবে? 58 কি হবে অ্যান্সার বলেন? 58 অ্যান্সার কি হবে বলেন, একটু দ্রুত বলেন। 58 অ্যান্সার, অ্যান্সার কি হবে 58? আচ্ছা আমি বলে দিই, এটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন। মনে রাখবেন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর ইউনূস, কিন্তু সহসভাপতি যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন, সহসভাপতি, তার নাম ডক্টর আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ। কথা ক্লিয়ার? তাহলে জাতীয় ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ 2025 প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ 2025 প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা 59 নম্বর প্রশ্নটা একটু দেখব। 59, বাংলাদেশে মোট ইউনিয়ন আছে কয়টা? বাংলাদেশে এখন পর্যন্ত সর্বশেষ কয়টা ইউনিয়ন আছে একটু বলেন? সর্বশেষ কয়টা ইউনিয়ন আছে? আমরা বিভিন্ন বইতে দেখেছি 4578, কিন্তু এটা আপডেট তথ্য হয়েছে, এটা আরো 7টা বেড়ে গিয়ে হয়েছে 4585। বাংলাদেশের মোট ইউনিয়ন আছে 4585। যে সমস্ত বইতে 4578 আছে সেগুলোতে আপডেট তথ্য নাই। হ্যাঁ, আপডেট তথ্যটা তারা দিতে পারে নাই, তাহলে আপডেট তথ্য হচ্ছে 4585, মানে 4585। বুঝা গেছে? ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4585। বুঝা গেছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ 84, রাইট। ও সরি, 84 হবে, 84, রাইট, 84 হবে, 84। সরি, এটা একটু কারেকশন করে নেবেন। 84, আমাদের বইতেও 84 দেওয়া আছে। 84, 45, 84, রাইট, 45, 84, রাইট। ওকে, আমরা 60 নম্বর প্রশ্নটা দেখি, যে বাংলাদেশে পরীক্ষামূলক স্টারলিং ইন্টারনেট কখন চালু হয়? বাংলাদেশে পরীক্ষামূলক স্টারলিং ইন্টারনেট কবে চালু হয়? স্টারলিং ইন্টারনেট কবে চালু হয়? প্রতিষ্ঠামূলক স্টারলিং ইন্টারনেট পরীক্ষামূলকভাবে কবে চালু হয়? কবে চালু হয়? বুঝে গেছে? ওকে, কবে চালু হয় তারিখটা আপনাদেরকে বলতে হবে, হ্যাঁ, আমি আগেরটা কিন্তু 4584 হবে, লিখবেন 4584। বুঝে গেছে? 4584 কিন্তু লিখবেন। কথা ক্লিয়ার? ওকে, এটার উত্তর হবে 9 এপ্রিল 2025। 9 এপ্রিল 2025। আর স্টারলিংক মনে রাখবেন, স্টারলিংকটা হলো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।
স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদান, ইন্টারনেট সেবাদান। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা 61 নম্বর প্রশ্ন দেখবো। অনেকে অ্যান্সার করেছেন, সীমা, শেরিন, সিনথিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা তাহলে একটু সবচেয়ে বেশি ধান উৎপাদিত জাতের নাম, সবচেয়ে বেশি ধান উৎপাদিত জাতের নাম, সবচেয়ে বেশি ধান, সবচেয়ে বেশি ধান। 61 নম্বর হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদিত জাতের নাম কি? জাতের নাম কি একটু বলেন তো আমাকে। বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদিত ধানের জাতের নাম কি? আমন, আউশ, বুরু। আমি বলে দিলাম, আমন, আউশ, বুরু। কোনটা হবে বলেন? আমন, আউশ, বুরু, বুরু। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যে এই যে অ্যান্সার গুলো করতেছেন, কেউ বই দেখে অ্যান্সার করবেন না। বইটা দয়া করে বন্ধ রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বইটা দয়া করে বন্ধ রাখেন, কারণ বই দেখে দেখে অ্যান্সার করে আপনার কিছুই শিক্ষা হবে না। বই দেখে দেখে অ্যান্সার করে কিছুই শিক্ষা হবে না। বুঝে গেছে আমার কথা? বুঝতে পেরেছেন? বই দেখে দেখে যদি আপনি অ্যান্সার করেন, মূল্য ইজ জিরো। বুঝে গেছে? ওকে, তাহলে বুরু হবে এটা অ্যান্সার, বুরু, বুরু। তাহলে বাংলাদেশের বেশি উৎপাদিত ধানের নাম যে জাত, সেটা হলো বুরু। অনেকে অ্যান্সার করেছেন সেতু সরকার, সেতু সরকার, হায়দার, আরাফ ইবনে মাইনুল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন আমাদের, সেটা হলো 62 নাম্বার প্রশ্ন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদের নারী সদস্য আছে কত? মনে রাখবেন, মোট সদস্য, মোট সদস্য হলো 17, মোট সদস্য 17, আবার 2 জন পদত্যাগ করছে ছাত্রদের মধ্যে থেকে, তাহলে 15। বুঝে গেছে? আর নারী সদস্য হচ্ছে মাত্র 4, নারী সদস্য হলো 4, নারী সদস্য 4, নারী সদস্য কত? 4 জন। কয়জন? 4 জন। নারী সদস্য হলো 4, নারী সদস্য কয়জন? 4 জন। কয়জন? 4 জন। ক্লিয়ার? মোট সদস্য 17, এখন হয়েছে 15, আর নারী সদস্য হচ্ছে 4, নারী সদস্য 4, নারী সদস্য 4। তাহলে আমার এটা বলেন তো কয়জন? 4 জন। ইয়েস, মুস্তারিস, সুলতানা, মাকসুদা, ওকে, স্বপ্নের পৃথিবী। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটু দ্রুত পড়তে হচ্ছে, সময় হাতে আমাদের কম। 63, তাই না? 62 তো ছিল। তাহলে দেখেন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার কেন যেন মনে হচ্ছে এই গণভোট থেকে এবার প্রশ্ন হতেই পারে, হতেই পারে, হতেই পারে। তাহলে স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতবার গণভোট হয়েছে? উত্তর হচ্ছে 3 বার। উত্তর হচ্ছে কয়বার? 3 বার। আর সালগুলো মনে রাখবেন, 1977 জিয়ার আমলে, জিয়া। তাহলে আমি লিখে রাখলাম জিয়াউর রহমান বা জিয়া। 1985 সালে এরশাদের আমলে। দুইটাই ছিল প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়ে, প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়ে। আরেকটা হয় 1991 সালে খালেদার আমলে, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। বুঝা গেছে? তাহলে 3 আমলে গণভোট হয়, 3 বার গণভোট হয়, 3 বার গণভোট হয়। 77, 85, 91, 77, 85, 91, 77, 85, 91। জিয়া, এরশাদ, খালেদা জিয়া, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, জিয়া, এরশাদ, খালেদা জিয়া। ওকে, কথা বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত মোট কয়বার গণভোট হয়? 3 বার গণভোট হয়। সালগুলো একটু লিখে রাখবেন, দয়া করে রিকোয়েস্ট করতেছি। শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে কিছু কথা মান্য করেন, আল্লাহ পাক কি করবে? আপনাকে সফলতা দান করবে। খাতা কলমে লিখে রাখবেন 77, 85, 91, 77, 85, 77, 85, 91 কথাটা, সরি 77, 77, 85, 91, এই 3টা সাল লিখে রাখবেন। গণভোট থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ক্লিয়ার?
ওকে, তারপর আমরা দেখি একটু 64 নম্বর প্রশ্ন। বাংলাদেশ কোন দেশের সাথে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী? প্রতিরক্ষা চুক্তি করতে আমি এটা অপশন দিয়ে দিলাম, আপনাদের জন্য অপশন দিয়ে দিলাম। অপশনটা কি? ধরেন জাপান, জাপান অপশনটা কই দেব, এনে অপশন দিয়ে দিই, কি উত্তর হবে? চীন, ধরেন চীন, জাপান, চীন, জাপান, মালয়েশিয়া, কি হবে বলেন? চীন, জাপান, মালয়েশিয়া, কি হবে বলেন? উত্তর কোনটা হবে? অনেকে আমারটা না দেখে, অপশন না দেখে অ্যান্সার করে শুরু করেছেন, আমি জানি 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 জানি, পারবেন 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 পারবেন। জাপান, রাইট, এটার সঠিক উত্তর হচ্ছে জাপান। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ কার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে রাজি হয়েছে বা আগ্রহ প্রকাশ করেছে? তার নাম জাপান। মনে রাখবেন, এই জাপানটাকে বলা হয় সূর্যোদয়ের দেশ, জাপানটাকে বলা হয় সূর্যোদয়ের দেশ। জাপানকে কি বলা হয়? সূর্যোদয়ের দেশ। এর পূর্ব নাম নিপ্পন, জাপানের পূর্ব নাম নিপ্পন, জাপানের পূর্ব নাম নিপ্পন। এই কয়টা কথা মনে রাখবেন, জাপানের পূর্ব নাম নিপ্পন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মিমি, বন্যা, শাপলা, ওকে, হাফিজা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপর আমরা দেখব 65 নাম্বার প্রশ্নটা দেখবো। বাংলাদেশে কতগুলো শ্রম আদালত আছে? বাংলাদেশের কতগুলো শ্রম আদালত আছে? শ্রম আদালত কয়টা আছে বাংলাদেশে? শ্রম আদালত কয়টা আছে? একটু এটার অ্যান্সার হচ্ছে 13। আর মনে রাখবেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা হলো হাই কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা নাম হাই কোর্ট আর একটা নাম আপিল বিভাগ। কি বিভাগ? আপিল বিভাগ। আর সুপ্রিম কোর্টটা গঠিত হয় 94 অনুচ্ছেদ অনুযায়ী। কত অনুচ্ছেদ? 94 অনুচ্ছেদ। তাহলে বাংলাদেশের শ্রম আদালত আছে 13টা। সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। সংবিধানের 94 ধারায় আছে সুপ্রিম কোর্টের কথা। এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ আর একটা আপিল বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ আর একটা আপিল বিভাগ। হাইকোর্ট আপিল, হাইকোর্ট আপিল, হাইকোর্ট আপিল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা বলেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সময় স্বল্পতার কারণে বেশি কমেন্টও করতে পারি না, কিছুই করতে পারি না, তাই না? কি যে হইল এবার, শিক্ষার্থীদের মাথা নষ্ট, টিচারদের মাথা আরো বেশি নষ্ট। ওকে, তাহলে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি কবে শুরু হয়? কবে শুরু হয়? কবে শুরু হয় একটু বলেন? কবে শুরু হয়? 12 অক্টোবর 2025। 12 অক্টোবর 2025। মনে রাখবেন, এই 12 অক্টোবর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়, খসড়া সংবিধান গৃহীত হয়। 12 অক্টোবর কি হয়? খসড়া সংবিধান। 12 অক্টোবর খসড়া সংবিধান গৃহীত হয়। 12 অক্টোবর কি হয়? খসড়া সংবিধান গৃহীত হয়। 12 অক্টোবর খসড়া সংবিধান গৃহীত হয়। 12 অক্টোবর কি হয়? খসড়া সংবিধান গৃহীত হয়। 12 অক্টোবর কি হয়? খসড়া সংবিধান গৃহীত হয়। 12 অক্টোবর কি হয়? খসড়া সংবিধান গৃহীত হয়। আর প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি হয় 12 অক্টোবর 2025। 12 অক্টোবর 2025। একটু মনে রাখবেন, আমি যে বিষয়গুলো যেখানে ব্যাখ্যা হিসাবে লিখতেছি, একটু দয়া করে ওটা লিখে নেবেন, ওটা থেকে প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। বুঝা গেছে? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা বলেন? লিমা, মাহফুজুল, মফিজুল, জিয়াউর রহমান, থ্যাংক ইউ। তানহা ইসলাম, রুজিনা বেগম, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখেন ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজ কোথায় অবস্থিত? ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজ
ঐতিহাসিক কিন ব্রিজ কোথায়? ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজটা হচ্ছে সিলেটে। সিলেটে মনে রাখবেন। সিলেট সম্পর্কে যদি বলি, সিলেটের পূর্ব নাম আছে দুইটা। সিলেটের পূর্ব নাম কয়টা বলেন আমাকে একটু একটু বলেন। পূর্ব নাম সিলেটের পূর্ব নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে শ্রীহট্ট, শ্রীহট্ট, আরেকটা নাম হলো জালালাবাদ। সিলেটের পূর্ব নাম দুইটা, একটা হচ্ছে শ্রীহট্ট আর একটা হচ্ছে জালালাবাদ। আর সিলেটের একটা উপনাম আছে, উপনাম, উপনাম। সেই উপনামটা হলো, সিলেটের উপনামটা হলো 360 আউলিয়ার শহর। 360 আউলিয়ার শহর, 360 আউলিয়ার। একটা জিনিস কি আপনারা বুঝতে পারতেছেন? আমি জানি না বুঝতে পারতেছেন, মাত্র এককে পার্টিসিপেন্ট যারা ক্লাসটা করতেছেন না তারা কিন্তু লস হইতেছে তাদের। কারণটা কি? আমি পড়াইতেছি সাম্প্রতিক, আমি কি পড়াইতেছি সাম্প্রতিক, কিন্তু আমি কিন্তু ক্লাসিক্যাল জিকে মানে যেটা বেসিক জিকে, যেটা গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রশ্ন বেশি আসবে সেটাও কিন্তু ব্যাখ্যা হইতেছে আমার। প্রত্যেকটা উত্তরের মধ্যেই আমি কিন্তু ব্যাখ্যা করতেছি। এই যে আসতে পারে সিলেটের পূর্ব নাম কি, আমাদের প্রাইমারি পরীক্ষায় যে পূর্ব নাম উপনাম থেকে প্রশ্ন আসে, তাহলে সিলেটের পূর্ব নাম কি? শ্রীহট্ট বা জালালাবাদ। আর এটাকে 360 আউলিয়া শহর বলা। এই যে আমাদের এটা রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে যারা ক্লাস করতেছেন তারা কিন্তু এটার ফল পাবেন পরীক্ষায় 2 তারিখে, 2 জানুয়ারি। কয় জানুয়ারি? কয় জানুয়ারি? 2 জানুয়ারি। বুঝে গেছে কথা? ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। তাহলে আমরা এবার পরের প্রশ্ন। সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তন করেন কে? সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করে কে? প্রবর্তন করেন কে? আচ্ছা, এটাই কি প্রশ্ন আছে? সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন কে? 68। ওকে, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তার নাম কি আপনারা জানেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন সামাজিক ব্যবসাটা হবে এরকম যে, সেটা হইলো যে প্রফিট হবে না, বাট এটা সামাজিক সমস্যার সমাধান করবে। বুঝে গেছে? ওকে, এই সামাজিক ব্যবসার ধারণা প্রবর্তন করেন ডক্টর ইউনুস। তার তার জন্ম 28 জুন 1940। জন্ম হচ্ছে 28 জুন 1940। 28 জুন 1940। এই 28 জুনকে, তার জন্মদিনকে বলা হয় সামাজিক ব্যবসা দিবস। সামাজিক ব্যবসা দিবস, সামাজিক ব্যবসা দিবস। এই 28 জুনকে বলা হয় সামাজিক ব্যবসা দিবস। কি দিবস? সামাজিক ব্যবসা দিবস। কি দিবস? সামাজিক ব্যবসা দিবস। আর তার একটা কয়েকটা গ্রন্থ আছে, সেটা হচ্ছে ব্যাংকার্স টু দ্য পুয়ার, ব্যাংকার্স টু দি পুয়ার, ব্যাংকার্স টু দ্য পুয়ার, ব্যাংকার্স টু দ্য পুয়ার, আ ওয়ার্ল্ড of 3 zeros, a world without 3 zeros, a world of 3 zeros, a world of 3 zeros, 3 zeros, 3 zeros। তিনি 3 শূন্য তত্ত্বের প্রবক্তা। সেটা কি? সেটা হচ্ছে জিরো, সকল ক্ষেত্রে জিরো, জিরো আনএমপ্লয়মেন্ট, সরি, জিরো পভার্টি, জিরো পভার্টি, জিরো পভার্টি, zero unemployment, zero unemployment, zero unemployment, and zero net carbon emission, net carbon emission, carbon emission, net carbon emission। এই তিনটা জিরোর প্রবক্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন ব্যাখ্যা হবে না বেশি। সেটা হলো এই যে 69 নম্বর প্রশ্ন, দেশে প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে কোন ব্যাংক? তার নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক। মনে রাখবেন এই ব্র্যাক একটা এনজিও, ব্র্যাক একটা এনজিও। ব্র্যাক এনজিওটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। প্রতিষ্ঠা, ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠা 1972। আর প্রতিষ্ঠাতার নাম হলো স্যার ফজলে হাসান আবেদ। স্যার ফজলে হাসান আবেদ। স্যার ফজলে হাসান আবেদ হচ্ছে ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠাতা। ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠাতা, ব্র্যাক এনজিওর প্রতিষ্ঠাতা। কথা ক্লিয়ার?
কথা কি বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ওকে, তারপর আমরা নেক্সট প্রশ্ন দেখি। ওকে, বাংলাদেশে কয়টা নদী বন্দর আছে? কয়টা নদী বন্দর আছে? ওকে, বাংলাদেশে মোট 54টা নদী বন্দর আছে। 54টি নদী বন্দর আছে। কয়টা নদী বন্দর? 54টা। কয়টা নদী বন্দর? 54টা। এখন আমি যদি একটু বলি যে বন্দর বন্দর নিয়েই যদি কথা বলি, তাহলে একটা জিনিস মনে রাখবেন, স্থলবন্দর, স্থল, নৌ, বিমান, সমুদ্র। স্থল, নৌ, বিমান, সমুদ্র। সমুদ্র হয় উচ্চারণটা, সমুদ্র। এগুলোর মধ্যে সর্ববৃহৎ যেটা, ওইটা পরীক্ষায় আসে, ওটা মনে রাখবেন। স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল, বেনাপোল। নৌবন্দরের মধ্যে নারায়ণগঞ্জ, 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 নারায়ণগঞ্জ। বিমানবন্দরের মধ্যে শাহজালাল, শাহজালাল, শাহজালাল। ওকে, সমুদ্র বন্দরের মধ্যে কি আছে? চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় এবং 90% ব্যবসার নিয়ন্ত্রণ হয় চট্টগ্রাম বন্দরে। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো জানবেন। আজকের ক্লাসটা ঐতিহাসিক গুণন ঐতিহাসিক, মানে ঐতিহাসিক স্কয়ার। কারণ যে পরিমাণ বেসিক আলোচনা এটার মধ্যে ঢুকতেছে, এগুলো যদি আপনি নিতে পারেন, চর্চা করেন, আপনার প্রস্তুতি, জিকেটা অন্তত ভালো হবে। বুঝে গেছে? জিকেটা অন্তত ভালো হবে, এটা মনে রাখেন। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে কোন সালের মধ্যে বাংলাদেশ ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য অর্জন করেছে? এটা ব্যাখ্যা কম, এটা একটু ব্যাখ্যা কম। কোন সালের মধ্যে? 2030 সালের মধ্যে। বুঝে গেছে? 2030 সালের মধ্যে। উত্তরটা লিখে রাখেন, এটা একটু ব্যাখ্যা কম। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার কিনা বলেন? ওকে, আচ্ছা, তাহলে এটা ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে 2030 সাল, 2030 সাল, 2030 সাল। কথা ক্লিয়ার? 2030 সাল, 2030 সাল। ওকে, কথা ক্লিয়ার কিনা বলেন? ওকে, থ্যাংক ইউ। মন পাখি, তারপরে হালদার, মাকসুদা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হ্যাঁ, ওকে। এরপরেরটা দেখেন, এরপরেরটা দেখেন যে আন্তর্জাতিক
টি-20-তে, আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক লিটন কুমার দাস। লিটন কুমার দাস। লিটন কুমার দাস। ওকে, লিটন কুমার দাস। উত্তর হবে লিটন কুমার দাস। উত্তর হবে লিটন কুমার দাস। ওকে, ক্লিয়ার? লিটন কুমার দাস, লিটন দাদা। হ্যাঁ, একজন বলছে লিটন দাদা। আচ্ছা, স্বপ্নের পৃথিবী, লিটন কুমার দাস। থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা দেখব টাইফয়েডের টিকাদানে বাংলাদেশ বিশ্বের কত? সপ্তম। বাংলাদেশ বিশ্বের সপ্তম। মনে রাখবেন, টাইফয়েডের টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সপ্তম। বাংলাদেশ বিশ্বের সপ্তম। বাংলাদেশ বিশ্বের সপ্তম। 73। 73 হবে সপ্তম। 73 হবে সপ্তম। একটু লেখেন, একটু সবাই একটু কমেন্ট করেন যে কত কত হবে সপ্তম। কত? 73 নাম্বার। অ্যান্সার কি হবে বলেন? উত্তর কত হবে বলেন? সপ্তম। ক্লিয়ার? সপ্তম, 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 সপ্তম। চৌধুরী অনেক অ্যাক্টিভ সদস্য। রোমানা আক্তার, আশরাফুজ্জামান রোমান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লুকমান হোসেন, থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা দেখব বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান কোনটা? উত্তরটা হচ্ছে ইয়াং ওয়ান। ইয়াং ওয়ান। ইয়াং ওয়ান। ইয়াং ওয়ান। ইয়াং ওয়ান হচ্ছে শীর্ষ প্রতিষ্ঠান। ইয়াং ওয়ান। ইয়াং ওয়ান প্রতিষ্ঠানটা হচ্ছে শীর্ষ প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে ইয়াং ওয়ান। ইয়াং ওয়ান, বুঝে গেছে? ইয়াং ওয়ান। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। স্যার এভাবে পড়লে মনে থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরের প্রশ্নটা দেখি একটু আমরা। বাংলাদেশের কোন বন্দরকে, কোন স্থল বন্দরকে কাস্টম হাউস ঘোষণা করা হয়েছে? কাস্টম হাউস ঘোষণা করা হয়েছে কোন স্থল বন্দরকে? উত্তর হচ্ছে ভোমরা। মনে রাখবেন, এই ভোমরা স্থল বন্দরটা হলো ভোমরা স্থল বন্দর। এই ভোমরা স্থল বন্দরটা হচ্ছে সাতক্ষীরা। কি, কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা জেলায়। ভোমরা স্থল বন্দরটা সাতক্ষীরা জেলায় অবস্থিত। ভোমরা স্থল বন্দরটা কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরায়। মোট স্থলবন্দর কয়টা বাংলাদেশে? মোট স্থলবন্দর হলো বাংলাদেশে 25টা। সর্বশেষ হলো মেহেরপুর স্থলবন্দর। সর্বশেষ মেহেরপুর স্থলবন্দর। মেহেরপুর স্থলবন্দর। মোট স্থলবন্দর 25টা, সর্বশেষ মেহেরপুর। মোট স্থলবন্দর 25টা, সর্বশেষ মেহেরপুর। এটা আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থলবন্দর, নাম চেঞ্জে মেহেরপুর স্থলবন্দর দেওয়া হয়েছে। আর ভোমরা স্থলবন্দর কাস্টম হাউস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এটা অবস্থিত সাতক্ষীরায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। সেটা হলো যে বাংলাদেশের প্রথম জলভূমি নির্ভর অভয়ারণ্য। বাংলাদেশের প্রথম জলভূমি নির্ভর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? জেলাটার নাম হলো রাজশাহী। জেলাটার নাম কি? রাজশাহী। জেলাটার নাম কি? রাজশাহী। কি নাম? রাজশাহী। আর রাজশাহীর পূর্ব নামটা একটু মনে রাখেন। রাজশাহীর পূর্ব নাম হলো রামপুর বোয়ালিয়া।
রামপুর বোয়ালিয়া, রাজশাহীর পূর্ব নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, প্রথম তো ঢাকা, এরপরে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা আমার বিশ্ববিদ্যালয়, আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। হ্যাঁ, 5 বছর ছিলাম এখানে, তাই না? স্মৃতি বিজড়িত একটা জায়গা। কিছুদিন আগে, এই যে 2 দিন আগে সমাবর্তন হলো। ওকে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1953 সালে। কত সালে? 1953 সালে, 1953 সালে, 1953 সালে, 1953 সালে। কথা ক্লিয়ার? তাহলে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায়? রাজশাহী। এটা পূর্ব নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া, এবং বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা 1953 সালে প্রতিষ্ঠিত হয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলেন? ওকে, নেক্সট আমরা দেখব 77 নাম্বার। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে কোন সংগঠন? জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে কোন সংগঠন? সেই সংগঠনটার নাম কি? সেই সংগঠনটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন। আমি একটা ক্লু দিয়ে দিলাম, দেখি পারেন কিনা অ্যান্সার। সর্ববৃহৎ সংগঠন। আমি আশা করতেছি এবং আমি বিশ্বাস করি আপনাদের হাতে এখন বইটা খোলা নাই, বই আছে অনেকের হাতেই, বাট বইটা এইভাবে বন্ধ আছে। বই দেখে দেখে অ্যান্সার যদি করেন তাহলে কিন্তু আপনার ফলাফলটা জিরো, ফলাফলটা কিন্তু ভালো হবে না। বুঝে গেছে? ওকে, তাহলে আমাকে বলেন যে কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা? কোন আন্তর্জাতিক সংস্থা? উত্তরটা কি হবে বলেন? সে আন্তর্জাতিক সংস্থার নাম ইউএনও, মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন মানে হচ্ছে ইউএনও, মানে জাতিসংঘ। মানে কি? মানে জাতিসংঘ। মানে কে স্বীকৃতি দিয়েছে? সেটা হলো জাতিসংঘ, সেটা হলো জাতিসংঘ। সেটা কে স্বীকৃতি দিয়েছে? জাতিসংঘ। এটাই পৃথিবীর সবচেয়ে বড় অঙ্গ সংগঠন। বুঝে গেছে? পৃথিবীর সবচেয়ে বড় অঙ্গ সংগঠন। ক্লিয়ার? ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? তাহলে এটা উত্তর কি হবে? জাতিসংঘ। এটা উত্তর কি হবে? জাতিসংঘ। আপনারা জানেন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945, 1945। বুঝে গেছে? তাহলে এইটা হলো জাতিসংঘ দিবস। যেহেতু 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়, সেহেতু জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। কবে দিবস? 24 অক্টোবর। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখি 78। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে। 78 নম্বর প্রশ্ন। ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পেয়েছে কোন দেশের প্রতিষ্ঠান? পেয়েছে কোন দেশের প্রতিষ্ঠান? পেয়েছে কোন দেশের প্রতিষ্ঠান? দেশের কোন প্রতিষ্ঠান? কোন দেশের প্রতিষ্ঠান না, দেশের কোন প্রতিষ্ঠান? সেটা হলো সিদুলাই, একটু অড নাম না, সিদুলাই ভাসমান স্কুল। সিদুলাই ভাসমান স্কুল, 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 সিদুলাই ভাসমান স্কুল। তাহলে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পেয়েছে কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান পেয়েছে? সিদুলাই ভাসমান স্কুল, সিদুলাই ভাসমান স্কুল। ওকে, ক্লিয়ার? 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 ওকে, চলন বিলের ভাসমান স্কুল। আচ্ছা, চলন বিলের ভাসমান স্কুল এটা, তাই না? তাহলে নাটোরে। তাহলে নাটোরে। কোথায় অবস্থিত? নাটোরে। ওকে, ওকে, তারপরে শেষ, এটা শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সিদুলাই, 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 সিদুলাই। ওকে, এভাবে মনে রাখবেন। ওকে, আমরা দেখবো এবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ
2025 কবে জারি করা হয়? সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কবে জারি করা হয়? কবে জারি করা হয়? কবে জারি করা হয়? সাইবার সুরক্ষা অধ্যাদেশ কবে জারি করা হয়? উত্তর হলো 21 মে 2025, 21 মে 2025। এই যে কথাটা অধ্যাদেশ, এটার মধ্যে থেকে আমাদের একটা বেসিক আসতে পারে। অধ্যাদেশ মানে কি? অধ্যাদেশ ইংরেজিতে হচ্ছে অর্ডিন্যান্স, অধ্যাদেশ ইংরেজিতে হচ্ছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স ইজ আ ল, অর্ডিন্যান্স একটা আইন, এটা সংবিধানের 93 নং অনুচ্ছেদে আছে। কত নং? 93 নং অনুচ্ছেদে আছে। অধ্যাদেশ মানে কি? মানেটা হলো রাষ্ট্রপতি প্রণীত আইন, অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক আইনকে বলা হয় অধ্যাদেশ। রাষ্ট্রপতি কর্তৃক আইনকে বলা হয় অধ্যাদেশ। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? অধ্যাদেশ। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? অধ্যাদেশ। আর ওই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 হয় 21 মে। 21 মে, 21 মে কয় তারিখ? 21 মে। অধ্যাদেশ ইংরেজি হচ্ছে অর্ডিন্যান্স, 93 নং ধারায় আছে, সংবিধানের 93 নং ধারায় আছে। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইনকে বলা হয় অধ্যাদেশ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। তাহলে কি আমরা 80টা প্রশ্ন দ্রুত, আমরা কেবল 80টা, আরো 25টা প্রশ্ন আছে, আমরা এখন আর ব্যাখ্যা করবো না, ডাইরেক্ট উত্তর লিখবো। বুঝে গেছে? ওকে। সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবে? কোন পদ্ধতিতে ভোট দিতে পারবে? 81 নম্বর প্রশ্ন। ওকে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। কোন পদ্ধতি? পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। বাংলাদেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে? বাংলাদেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে? 38টা দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে। 38টা দেশে। কয়টা দেশে? 38টা দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে। এবার সমুদ্র স্যাটেলাইট গ্রাউন্ড কোথায় অবস্থিত? সমুদ্র স্যাটেলাইট গ্রাউন্ড কোথায় অবস্থিত? সমুদ্র স্যাটেলাইট গ্রাউন্ড সেটা হলো চবি, মানে কি বলেন তো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম তাহলে 81 নাম্বার, জাতীয় সংসদে প্রবাসীরা ভোট দিতে পারবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। আর এটা কিন্তু যুগান্তকারী একটা পদক্ষেপ, এর আগে কখনো প্রবাসীরা ভোটই দিতে পারে নাই। বাংলাদেশের নাগরিকরা কয়টা দেশে ভিসা প্রবেশ করতে পারবে? 38টা দেশে। কয়টা দেশে? 38টা দেশে। আর সমুদ্র স্যাটেলাইট গ্রাউন্ড কি কোথায় অবস্থিত? চবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কথা ক্লিয়ার? ওকে, বেশি সময় নেওয়া যাবে না, সময় এমনি হয়ে গেছে। এরপর দেখি আমরা 84 নাম্বার। 84 বাংলাদেশি বংশোদ্ভূত আইফোন 17 সিরিজের এয়ার ডিজাইনার কে? এয়ার ডিজাইনার কে? ওকে, এটার উত্তর হচ্ছে আবিদুর চৌধুরী। আবিদুর চৌধুরী বা আবিদ চৌধুরী। আবিদ চৌধুরী বা আবিদুর চৌধুরী। আবিদুর চৌধুরী। বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী কে? বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী কে? পোশাক শিল্পে প্রথম, তার নাম হচ্ছে কিহাং সাং। ওকে, কিহাক ক হবে, কিহাক সাং। ওকে, গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা কত? এই যে গ্রামীণ ব্যাংক আছে, ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক, সরকারের মালিকানা মাত্র 10%। কয় পার্সেন্ট? সরকারের মালিকানা মাত্র 10%। এবার বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে। বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে কবে? প্রবেশ করে 20 মে 2025। 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 ওকে, তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত আইফোন 17 সিরিজের এয়ার ডিজাইনার হচ্ছে আবিদুর চৌধুরী। বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তির নাম কিহাক সাং।
গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা আছে 10%। বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে 20 মে 2025, 20 মে 2025, 20 মে 2025। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা বলেন। 105 কেবল তো 88। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা দেখি এবার আমাদের পরবর্তী প্রশ্ন, 88 নম্বর প্রশ্ন। জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন, জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন হচ্ছে ধামসেনা। ধামসেনা না ধানসেনা? রাইট, ধানসেনা। এটা সাভারে অবস্থিত। কোথায়? সাভারে। সাভারে অবস্থিত। সাভারে আরেকটা জিনিস অবস্থিত, স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। সাভারে স্মৃতিসৌধ অবস্থিত। এই স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে, স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন হচ্ছে স্মৃতিসৌধের স্থপতি। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন, জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন নাম হচ্ছে সুতলারি। এটা হলো মানিকগঞ্জে অবস্থিত। কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে অবস্থিত। সন্দ্বীপে মেঘনার নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চরের আয়তন কত? সবুজ চরের আয়তন কত? সবুজ চরের আয়তন কত? 80 বর্গ কিলোমিটার। 80 বর্গ কিলোমিটার, বিশাল আয়তন কিন্তু। 80 বর্গ কিলোমিটার। আর মেঘনা নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী কিন্তু, মনে রাখবেন। বেসিকটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় নদী, সবচেয়ে বড় নদী, সবচেয়ে বড় নদীর নাম মেঘনা। মেঘনা সবচেয়ে বড় নদী, সরি পদ্মা, এখন কিন্তু পদ্মা। এই যে এইটাই একটা আরেকটা সাধারণ জ্ঞান। সবচেয়ে বড় নদী এক সময় ছিল মেঘনা, এখন সবচেয়ে বড় নদীর নাম পদ্মা, এখন সবচেয়ে বড় নদীর নাম পদ্মা। তবে সবচেয়ে গভীরতম নদীর নাম কিন্তু মেঘনা, সবচেয়ে গভীরতম নদীর নাম মেঘনা। ওকে, ক্লিয়ার? বেশি সময় আর নেওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি আমাদের শেষ করতে হচ্ছে। ওকে, নেক্সট একটু দ্রুত যাচ্ছি। দেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয়। বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় কবে? কবে চালু হয়? কবে চালু হয়? 1 সেপ্টেম্বর 2025। 1 সেপ্টেম্বর 2025। 1 সেপ্টেম্বর 2025। 1 সেপ্টেম্বর 2025। বলদা গার্ডেনের বর্তমান নাম কি? কুঞ্জবন। বলদা গার্ডেনের বর্তমান হচ্ছে কুঞ্জবন। বলদা গার্ডেনের বর্তমান নাম হচ্ছে কুঞ্জবন। কুঞ্জবন কি নাম? কুঞ্জবন কি নাম? কুঞ্জবন। পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন, পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কারা উদ্বোধন করেন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ওকে, বিশ্বে প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করে, বিশ্বে প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করে মালদ্বীপ। মনে রাখবেন, এটা এশিয়ার সবচেয়ে ছোট দেশ, এশিয়ার সবচেয়ে ছোট দেশ, সবচেয়ে ছোট মুসলিম দেশ, সবচেয়ে ছোট আয়তনে সবচেয়ে ছোট এশীয় দেশ, মানে এশিয়ার দেশ, এশীয় প্লাস মুসলিম দেশ, এশীয় প্লাস মুসলিম দেশ, আয়তনে সবচেয়ে ছোট এশীয় প্লাস মুসলিম দেশ, এশীয় প্লাস মুসলিম দেশ। ওকে, ক্লিয়ার? তাহলে বিশ্বের প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করে মালদ্বীপ, বিশ্বের সবচেয়ে ছোট এশীয় দেশ এবং মুসলিম দেশ। মুসলিম বিশ্বের যতগুলো দেশ আছে সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। কথা ক্লিয়ার? ক্লিয়ার?
তাহলে বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি সেবা চালু হয় 1 সেপ্টেম্বর 2025। বলদা গার্ডেনে বর্তমান কুঞ্জবন। পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্বে প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করে মালদ্বীপ। ওকে, এবার আমরা একটু দেখবো 95 নাম্বার প্রশ্ন। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে কিছুদিন আগে আমরা দেখলাম বিরোধ শুরু হয়েছে, আর এই বিরোধের মধ্যে তাদের মধ্যে শান্তি চুক্তি হয় 26 অক্টোবর 2025। 26 অক্টোবর 2025। 26 অক্টোবর 2025 তাদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়। সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হয় 5 অক্টোবর 2025। 5 অক্টোবর 2025। 5 অক্টোবর 2025। আগ্রাসন বিরুদ্ধে 8 স্তম্ভ কোথায় অবস্থিত? এটা আমি আগেও বলছি, তাই না? সেটা হলো ঢাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়। পলাশমোড়, একটু লিখে রাখবেন, পলাশমোড়। পলাশমোড় ঢাকা বিশ্ববিদ্যালয়। পলাশমোড় এটা ঢাকা ঢাবি এবং বুয়েটের সংযোগস্থলে। ঢাবি ও বুয়েটের সংযোগস্থল। ঢাবি এবং বুয়েট সংযোগস্থল। ঢাবি এবং বুয়েট সংযোগস্থল, এটা পলাশমোড়। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি? আয়ান খান রুহাব। 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 ওকে, ক্লিয়ার? তাহলে আমি আবার বলে দিচ্ছি, সেটা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 26 অক্টোবর 2025। 26 অক্টোবর 2025। সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হয়। সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিক এর ব্যবহার নিষিদ্ধ হয় 5 অক্টোবর 2025। 5 অক্টোবর 2025। আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোথায়? পলাশমোড়, ঢাবি। পলাশমোড়, ঢাবি এবং বুয়েটের সংযোগস্থল। আর বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম, বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম হচ্ছে আয়ান খান রুহাব। আয়ান খান রুহাব। আয়ান খান রুহাব। ওকে, এরপরে আমরা দেখব 99। 2025-27 পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কে? মানে বাংলাদেশের অধিনায়ক কে, তাই না? ওকে, তার নাম মানে ক্যাপ্টেনের নাম, তার নাম হচ্ছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন, নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত। কথা বলতে থাকতে ক্লাস। নাজমুল হোসেন শান্ত। ডক্টর শহীদুল আলম সমুদ্র ফ্লোটিলায় কোন জাহাজের যাত্রী ছিলেন? ডক্টর শহীদুল আলম সমুদ্র ফ্লোটিলায় কোন জাহাজের যাত্রী ছিলেন? উত্তর হচ্ছে কনসান্স। কনসান্স। বিশ্বে কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বের কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম। বাংলাদেশ স্টুড ফার্স্ট এক্সপোর্টিং কাঁচা পাট। এক্সপোর্টিং বিশ্বে কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 100। বাংলাদেশের অবস্থান কত বলেন তো? প্রথম। ওকে, আমরা 101 নাম্বার প্রশ্ন করতেছি, তাই না? ওকে, তাহলে এই তিনটা প্রশ্ন একটু দেখেন। তাহলে 2025-27 পর্যন্ত টেস্টে নেতৃত্ব দেবেন মানে বাংলাদেশের ক্যাপ্টেন, তার নাম নাজমুল হোসেন শান্ত। ডক্টর শহীদুল আলম ফ্লুটিলায় কোন জাহাজের যাত্রী ছিলেন? কনসান্স জাহাজের যাত্রী ছিলেন। এবং বিশ্বে কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কিন্তু প্রথম। ওকে, এবার 102 নম্বর প্রশ্ন। জাতিসংঘ
সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে এমডিজি অর্জনের জন্য পুরস্কৃত করেছে কোন অবদানের জন্য? কোন অবদানের জন্য বাংলাদেশকে পুরস্কৃত করেছে? কোন অবদানের জন্য? একটা ক্ষেত্রে বাংলাদেশ অবিস্মরণীয় অর্জন করেছে, তার নাম হচ্ছে নারীর ক্ষমতায়ন। কি বলেন? নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন। কি বলেন? নারীর ক্ষমতায়ন। ওকে। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কবে? কবে স্বীকৃতি লাভ করে? কবে স্বীকৃতি লাভ করে? উত্তর হচ্ছে 31 অক্টোবর 2025। 31 অক্টোবর 2025 কালাজ্বর নির্মূলে, সরি 23, এটা হবে 2023। কালাজ্বর নির্মাণে এটা স্বীকৃতি লাভ করে 2023-এ স্বীকৃতি লাভ করে। এটা বিশাল একটা অবদান। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক, এই যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা এই যে স্লাইডে তিনটা প্রশ্ন আছে, তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। আমার কেমন যেন মনে হচ্ছে যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, তাহলে সবাই আপনারা 1 নাম্বার কথা হচ্ছে টেনশন মুক্ত থাকবেন। টেনশন করার কিছু নাই, যা হবার তা হবে ইনশাল্লাহ। আপনি শুধু আপনার কাজটা চালিয়ে যান। কাজটা চালিয়ে গেলে আল্লাহ পাক ওটার মধ্যে সফলতা দান করবে। সবারই একই অবস্থা, বুঝে গেছে? আর পরীক্ষাটা নির্ভয়ে দেন, আল্লাহর কে বেশি বেশি স্মরণ করেন এবং আল্লাহর কাছে চাকরিটা বেশি বেশি কামনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই সফলতা দান করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মন দিয়ে পড়ালেখা করেন। ধন্যবাদ।